অপূর্ব খান, গোপালগঞ্জ থেকে ক্লাস করি। হ্যাঁ, গোপালগঞ্জের স্টুডেন্ট আছে, জি। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত, অনার্স দ্বিতীয় বর্ষে। কম্পালসরি ইংলিশের উপরে ধারাবাহিক ক্লাস চলছে। সেই ধারাবাহিক ক্লাসে আজকে আমরা ৩৯ নাম্বার ক্লাসে উপস্থিত। ৩৯ নাম্বার ক্লাস মানে ৩৯ ঘন্টা ক্লাস। আর এই ৩৯ ঘন্টা ক্লাস তৈরি করতে গিয়ে আমাকে আরো আদার্স ৩৯ ঘন্টা সময় দিতে হয়েছে কমপক্ষে। তো আমার ইচ্ছা ছিল সারা বাংলাদেশের স্টুডেন্টকে কম্পালসরি ইংলিশের একটা ফুল কোর্স তৈরি করে দেওয়া। ইউটিউবে আমার এই পর্যন্ত ১৩০টা ভিডিও আপলোড আছে, ফেসবুকে আরো বেশি। কারণ ফেসবুকে ১ বছর ২ বছর পরে ইউটিউব শুরু করা, তার মানে ইউটিউবে ডাবল সংখ্যক ফেসবুকে আছে। সারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা ইউটিউব দেখে, ইউটিউব থেকে নক দেয়। তোমাদের ভালোবাসায় উচ্ছ্বাসিত আমি। আর আমি চেষ্টা করছি যাতে শুধুমাত্র ফ্রি কোর্স করে স্টুডেন্টরা এই সাবজেক্টের সমাধান করতে পারে। এত এত স্যার, এত এত ভাইয়ার কাছে এত এত টাকা কোর্স ফি দিয়ে আসলে পড়ার থেকে শুধু ফ্রি ক্লাসগুলো যদি কেউ করে মনোযোগ সহকারে ১ থেকে ৪০ পর্যন্ত, অন্য কোথাও যেতে হবে না। বিশ্বাস করো, তোমার যে বন্ধু বা বান্ধবী অন্য কোনো স্যার বা ভাইয়ার কাছে যে এত টাকা খরচ করে পড়তেছে, যাতায়াত কষ্ট করে, গাড়ি ভাড়া থেকে শুরু করে A to Z খরচ আসসালামু করে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এত টাকা খরচ করে পড়তেছে, তুমি। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি একটু যাচাই করবা যে ওর প্রিপারেশন কোথায় আর তোমার প্রিপারেশন কোথায়। তুমি এই রেকর্ড ক্লাসগুলো করতে থাকো। বিভিন্ন জনে বিভিন্ন স্যার বা ভাইয়ার কাছে পড়া পরামর্শ দিবে অফলাইনে, ঠিক আছে? কিন্তু তুমি একটু যাচাই করবা যে তার প্রিপারেশন কোথায়, সে একটা টপিক পড়েছে। যখন তুমি যাচাই করার জন্য তুমি দেখতে পারো যে তাদের একটা টপিক পড়া হয়ে গেছে, তো একটা টপিক সম্পর্কে তার ধারণা কিরকম, তার নোট কিরকম, হ্যান্ড নোট বা তার খাতা কিরকম করেছে, তোমার যে হ্যান্ড নোট বা তোমার যে বইটা আছে সাথে সেটার কেমন করে তৈরি করা, এই বিষয়গুলো তুমি দেখবা। তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন কোথায়, তার প্রিপারেশন কোথায়। আসলে ফুল কোর্স করে তোমাকে যাচাই করার দরকার নাই, তুমি দুইটা একটা টপিক দেখলেই বুঝতে পারবা যে আসলে কোথায় ঠিকঠাক আছে। তো আমি তোমাদেরকে এতটুকুই বলবো যে তুমি শুধু ফ্রি ক্লাস করো, অন্য কোথাও কারো কাছে যেতে হবে না। আর ফ্রি ক্লাস করার পরে যদি তোমার মনে হয় যে না, এখন আমার যাচাই করা দরকার যে আমি পূর্ব প্রস্তুতি আমি যেটা নিয়েছি সেটা ঠিক আছে কিনা, আমাদের নতুন একটা ব্যাচ চালু হচ্ছে। নতুন একটা ব্যাচ চালু হচ্ছে ১ তারিখ থেকে ক্লাস। যদি কারো প্রিপারেশনে ঘাটতি থেকে থাকে তাহলে তোমরা সেখানে ভর্তি হতে পারো। ৩৫০ টাকা কোর্স ফি করছি। এটা শুধুই ৩৫০ টাকা, এটা মাসিক কোনো চার্জ না যে প্রতি মাসে দিতে হবে, অন্য ভাইয়াদের মতো রিমুভ করে দিব না আমি। এইটাই শেষ, এটাই শুরু, এটাই শেষ। ৩৫০ টাকা, আর কোনো চার্জ লাগবে না। বুঝতে পেরেছো? এই জন্য তোমাদের প্রতি আমার ভালোবাসা সবসময় থাকবে। তুমি আমার কোর্সে ভর্তি না হলেও যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারো, পড়াশোনা কেন্দ্রিক ইনশাল্লাহ। সাথে সাথে উত্তর না দিলেও যখন ফ্রি হব তখন অবশ্যই উত্তর দিব। তো আমরা আমাদের এখন যে ক্লাসটা আজকে নিব, আমরা গতদিনে একটা ক্লাস শুরু করে শেষ করতে পারিনি। আসলে লেকচারটা বড়, কারণ সেখানে ২০ মার্ক আছে, বুঝতেই পারছো। তো ২০ মার্কের জন্য আমাদের কতটুকু পড়া দরকার। আচ্ছা, তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে যাব। আচ্ছা, তোমরা ডিসপ্লেটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু জানাবা। ঠিকঠাক দেখা জি যায় জি কিনা? স্যার। ভাইয়া দেখা যায়। আচ্ছা, দেখা এটা, যায় ভাইয়া। হ্যাঁ, এটা আমাদের বনদল বই। তোমাদের সবগুলা ক্লাস আমি এখান থেকেই নিব। যেহেতু নিজেই পড়াই, নিজের বই থাকাই দরকার ছিল। আমি যখন প্রথমবার পড়াই তখন কিন্তু আমি বই বের করেছিলাম না, শুধু হ্যান্ড নোট ছিল। স্টুডেন্টের অনেক অনেক দাবি ছিল যে ভাই আপনার এই হ্যান্ড নোটগুলো যদি আমাদেরকে দিতেন। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে অনেক পরিশ্রম হয়েছে, তারপরে আমার অনেক পরিশ্রম করে এটা খাড়া করেছি। এই বইটা আজকে বাজারে প্রতিষ্ঠিত এবং ব্যতিক্রমী বই। তোমাদের যাদের হাতে আছে অবশ্যই দেখবা অন্য বইয়ের সাথে মিলিয়ে। টপিক ভিত্তিক ভাবে যে গ্রামাটিক্যাল রুলস সেট করা যায়, অর্থাৎ একটা গ্রামাটিক্যাল আইটেম কোন রুলস থেকে আসছে, এইটা অন্য কোনো বইয়ে সাজানো নেই এইভাবে। আমার প্রত্যেকটা টপিকে এইভাবে সাজানো যে আমি চেষ্টা করেছি কোন রুলসের আলোকে প্রশ্নগুলো আসছে সেটাকে সাথে অ্যাডজাস্ট করা। এবং শর্টকাট নিয়ম তো আছেই রিটেন পার্টের। রিটেনে শর্টকাট নিয়ম যে একটা পড়লে অনেকগুলো লিখতে পারবা, এই বিষয়গুলো কিন্তু এই বইটাতে আছে। তো মাত্র ২০০ পেজের, বাজারে যে বইগুলো পাওয়া যায় সেটা আরো অনেক বেশি, ১২০০, ১৪০০, ১৫০ পেজের। তো দিন শেষে কিন্তু তোমরা ১ থেকে ১৫০ পেজই পড়ো। তো সে যে ১০০ থেকে ১৫০ পেজই পড়ো, সেটাই কিন্তু এখানে আছে, অতিরিক্ত কোনো কিছু নেই। তোমাদের প্রশ্ন থাকে বইটা নিয়ে, সেই প্রশ্নগুলো আমি বলছি যে বনদল বইটিতে সবগুলো টপিক আছে কিনা, গ্রামার এবং রিটেন সহ। হ্যাঁ,
বনদল বইটাতে সবগুলা টপিকই আছে, এবং বইটিতে বিগত বছরের প্রশ্ন আছে কিনা, বিগত বছরের প্রশ্ন আছে, শুধু প্রশ্নই আছে বলে শেষ না, টপিক ভিত্তিক সাজানো আছে এবং সেপারেট করে দেওয়া আছে। লাইভ ক্লাস করার উপায় কি? লাইভ ক্লাস তোমরা যারা ইউটিউবে ক্লাস দেখো তাদের উদ্দেশ্যে বলছি, লাইভ ক্লাস যদি করতে চাও আমাদের ওই যে যে নাম্বারটা আছে, নাম্বারটা দেখাবো আরেকবার, সে নাম্বারটাতে ফোন দিয়ে তুমি লিঙ্ক চেয়ে নিবা, তোমাকে লিঙ্ক দেওয়া হবে আমাদের গ্রুপের। বইটি সংগ্রহ করার উপায় কি? বইটি সংগ্রহ করতে গেলে তুমি যদি রাজশাহীর বাইরে থাকো কুরিয়ারে নিতে হবে, গ্রামে এবং শহরে উভয় জায়গায় কুরিয়ার করে বইটা পৌঁছে দেওয়া হবে, সমস্যা নাই। নতুন কোনো ব্যাচ চালু হবে কি? হ্যাঁ, নতুন কোনো ব্যাচ চালু হচ্ছে, আমাদের নতুন একটা ব্যাচ চালু হচ্ছে 1 তারিখ থেকে। বর্তমানে ভর্তি ফি 350, 1 তারিখ থেকে বাড়তে পারে, সম্ভাবনা আছে। আর তোমরা কোন নাম্বারে যোগাযোগ করবে তাদের সে বলছি, তোমরা এই নাম্বারটাতে যোগাযোগ করবা, 01521 অথবা 01724। ওপর এটাতে বিকাশ, রকেট, নগদ তিনোটাই আছে, টাকা পাঠালে উপরের নাম্বারে পাঠাবা। এখন আমরা একটু বইয়ের ভেতরে যাব। তোমরা শেষের দিকে আসছো, তোমাদের কিছু ইনফর্ম করা অবশ্যই দরকার। ভাইয়া, বলো। স্যার, হুম। আপনি যে বলছেন ওই যে লাইভ ক্লাস করার উপায় কি, ওইটা হুম। হচ্ছে যে আপনি ইউটিউবে, যেমন ধরো আমি তো এই পেইড ক্লাস করতেছি না, রেকর্ড ক্লাস হুম। গুলো করতেছি। তো হুম। ওখানে যে ক্লাসগুলো আমি বুঝবো না ওগুলা, হুম। যদি লাইভ ক্লাস করতে যাই তখন আপনি আপনার থেকে চাইলে আপনি লিংক দিবেন, তাই তো? এটাই। না, মানে আমি তোমার বুঝি নাই আসলে কথা। তোমার তোমার কোশ্চেনটা আমি বুঝি না, একটু যদি বুঝিয়ে বলতে। আপনি যেটা বলছেন ওইটা আমি বুঝি নাই, মানে লাইভ ক্লাসের ব্যাপারে ওইটা কি বলছেন? আমরা তো এখন তো লাইভ ক্লাস করতেছি, তাই না? কিন্তু ইউটিউবে না না, ইউটিউবে ওই হুম, যে ওইটা ইউটিউবে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ইউটিউবে যারা ক্লাসগুলো হ্যাঁ, দেখে ইউটিউবেরটা কি? ওরা তো লাইভ ক্লাস করতে পারে না, ওরা রেকর্ড দেখে, কিন্তু ওদের জোর দাবি, তুমি যদি ইউটিউবে কমেন্টগুলো দেখো ওদের একটাই প্রশ্ন যে ভাই লাইভ ক্লাস করতে চাই। তো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা লাইভ ক্লাস করতে গেলে তোমরা তো আমার আইডি খুঁজে পাও না, তানভীর আহমেদ নামে যে আইডি আছে সেটা খুঁজেই পাও না তোমরা। তো নাম্বার, আমার ওই নাম্বারে কল দিবা, আমি তোমাদেরকে লিংক দিয়ে দিব। ঠিক আছে, আমার আইডির লিংক দিয়ে দিব, তারপর ইনবক্সে নক দিবা, তোমাদেরকে অ্যাড করে নিব আমাদের গ্রুপে। এটাই বলছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো আমাদের বইটাতে যাই, বইটার ভেতরে যাই। তোমাদের একটা জিনিস বলে রাখা ভালো, যারা নতুন যুক্ত হয়েছো, আর এই ব্যাচটাতে নতুনের সংখ্যা খুব কম। আর যারা নতুন আছে তারা পেড ব্যাচের স্টুডেন্ট, ওদের সমস্যা হবে না, ওদেরকে আবার বুঝিয়ে দিব। তোমাদের এই জায়গাটাতে ভালোভাবে ধারণা থাকতে হবে সিলেবাসের। সিলেবাসটা তুমি যদি ভালোভাবে জানো যে কত নম্বরে কি কোশ্চেন থাকে, কি উত্তর করতে হয়, তোমার প্রিপারেশন 50% হয়ে যাবে। এই জন্য সিলেবাসের যে আমার আলোচনা লেকচার 1 অবশ্যই দেখবে এই আলোচনাটা। আর তোমাদের বইটাতে কিউআর কোড নতুন করে অ্যাড করেছি, এই যে কিউআর কোড, এটা নতুন কোড, যদি স্ক্যান করে এটাতে অবশ্যই দেখতে পাবা। আর বইটা থেকে বিগত বছরে 88 থেকে 90 মার্ক কমন ছিল, এবং সেটা প্রমাণ আমরা এখানে দিয়েছি। তোমরা চাইলে এই কিউআর কোডের স্ক্রিনশট নিতে পারো এবং এটা দেখতে পারো। তোমাদের আমাদের ফেসবুকে পোস্ট দেওয়া ছিল কোশ্চেনের পেজ এবং আমাদের বনদল বইয়ের পেজ, মোটামুটি 40-50টা পেজের পিকচার দিয়েছিলাম, কোথা থেকে কোন প্রশ্ন কমন এসছে এবং হুবহু সেটা সহ দিয়েছিলাম। এবং সেইটার এখানে সেই ডকুমেন্টটা দেওয়া আছে, কোশ্চেন নাম্বার, বইয়ের পেজ নাম্বার এবং প্রশ্ন নাম্বার। ঠিক আছে? তো এইভাবে আমি নোট করে করে দিয়েছি, যে প্রমাণ দিতে হবে, তো শুধু মুখের কথা বললে তো হবে না, প্রমাণ দিতে হবে, যে বই থাকা থেকে যে কমন আসছে এটা আমি মুখে বললে তো হবে না, প্রমাণ দিতে হবে। এই জন্য প্রমাণ ফেসবুক পোস্টে আছে এবং সেটার কিউআর কোড দেওয়া আছে, তোমরা স্ক্যান করলে সেটা দেখতে পাবা। এবং 2013 সালের শিক্ষার্থী, আমার যারা শিক্ষার্থী ছিল ওরা পাশ করে বের হলো, এবং কিছু কিছু শিক্ষার্থী ছিল যে 3-4 বার করে ফেল করা, শুধুমাত্র ইংলিশের জন্য আটকে ছিল, তাদের যে উচ্ছ্বাস, তাদের যে এসএমএস, সেই এসএমএস গুলো এখানে আছে, তোমরা ডান দিকের কিউআর কোড স্ক্যান করলে সেটা দেখতে পাবা। ঠিক আছে? তো একটা বিষয় তোমরা একটু বিরক্ত হয় না, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, যে ভাইয়া পড়াশোনা থেকে কথা বেশি বলছে, তোমাদের ভালোর জন্যই বলছি। এই জায়গাটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যারা পুরাতন এবং নতুন উভয়ের জন্য। আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে আজকে, তো হবে না হয়তো বা আগামী দিনে শেষ হয়ে যাবে, তোমাদের ফ্রি ব্যাচে যারা আছো। তো এখন তোমরা কি করবা? এখন তোমরা যেটা করতে পারো, তোমরা চাইলে আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে পারো, তোমাদের প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখার জন্য। কারণ একটা জিনিস, আহ, একটা যদি আমি ধারালো ছুরি বা ধারালো একটা দা যদি ফেলে রাখি লোহার, সেটা কিন্তু মরিচা পড়ে যায়। তোমাদের প্রিপারেশনটা যাতে সে অবস্থায় না যায়, এই জন্য প্রিপারেশনটা কন্টিনিউ রাখার জন্য তোমরা আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে পারো। ক্লাস একই পাবা, ক্লাসে কোনো হেরফের নাই, আমি তোমাদেরকে যে সার্ভিসটা দিয়েছি ফ্রি ব্যাচে, সেম সার্ভিসটাই আমাদের পেড ব্যাচে থাকবে, শুধু সেখানে আরেকটা এক্সট্রা কিছু থাকবে, সেটা হচ্ছে পরীক্ষা। এই যে পরীক্ষাগুলো নিব এবং পরীক্ষার যে সলভ ক্লাস দিব, 15টা পরীক্ষা নিব, 15টা ক্লাসের আবার সলভ ক্লাস থাকবে, 15টা এক্সামের। এটা তোমাদের জন্য বিরাট ব্যাপার। ঠিক আছে, এটা বিরাট একটা কাজে দিবে, সেটা বুঝতেই পারবা যারা পেড ব্যাচে আছো।
তো সেইখানে যারা ভর্তি হচ্ছে তারা তো জানতেই পারবা। আর যারা এখন যারা ফ্রি ব্যাচে আছো, ভর্তি হতে পারছো না পেড ব্যাচে, তাদের উদ্দেশ্যে বলি, তোমরা তোমাদের পড়াটা কন্টিনিউ রাখবা। এখানে বোনাদল বই থেকে দেখো যে বইটি তুমি কিভাবে পড়ে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিবে। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তুমি ডে ওয়ানের যে সিলেবাসটা দেওয়া আছে এটা পড়ে ফেলবা। দ্বিতীয় দিনে এসে তুমি এটা পড়ে ফেলবা। দ্বিতীয় দিনে পড়া কমপ্লিট না করে তৃতীয় দিনে যাবা না। এরপরে একটা গ্যাপ দিয়েছি, এই গ্যাপে 2-3 দিন একটা গ্যাপ আছে, এই গ্যাপে তুমি ওই প্রথম 3 দিনে পড়াটা রিভিশন দিবা। ঠিক আছে, প্রথম 3 দিনে পড়া রিভিশন দিবা। এরপরে আমরা 2 দিনের গ্যাপ দিয়ে একটা পরীক্ষা নিতাম, সেই পরীক্ষাটা যারা পেড ব্যাচে থাকে তারা পাবে, তোমরা তো আর পাচ্ছ না। তো চতুর্থ দিনে কি করবা, চতুর্থ দিনে 2-3 নাম্বার যে লেকচার ছিল সেটা তুমি রিভিশন দিবা। ডে 5, ডে 6 এটা পড়ার পরে এখানে কিছু মন্তব্য আছে, এই মন্তব্যগুলো তোমাদের জন্য কাজে লাগবে। এইভাবে করে তুমি তোমার প্রতিদিনের পড়া তুমি পড়ে শেষ করবা। মনে করবা যে ভাইয়া তোমার সাথে আছে, কোথাও কোনো জায়গায় আটকে গেলে আমি পাশে আছি। বুঝতে পেরেছো? এইভাবে একটা সাজানো রুটিন তুমি অনুসরণ করে তোমার প্রিপারেশনটা তুমি চালা যেতে পারো। আর যদি মনে করো যে না আমার কোর্স শেষ হয়ে গেছে, ভাইয়ার তো ক্লাসগুলো আছে, যখন দরকার তখন তো পড়ে নিব, এটা করলে তুমি আবার পিছিয়ে যাবা। এই জন্য প্রিপারেশন যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য এই কাজটা করবা। তো যারা পেড ব্যাচে আছে তাদেরও আমি তো এই সিলেবাস ফলো করে পড়াবো, তোমাদের টেনশন নাই, আমি এটা করে দিব তোমাদের। যারা ফ্রি ব্যাচে ছিলা, পেড ব্যাচে ভর্তি হতে পারছো না, তাদের উদ্দেশ্যে বলছি। এই যে তারপরে দেখো গ্রামার পার্ট যখন শুরু হবে তখন শুধু গ্রামার চলবে, এবং রাইটিং অংশ কিছু কিছু থাকবে। ঠিক আছে, কারণ একসাথে না করলে ভুলে যাবা, এগুলো আমি করাই দিব। মোটামুটি 37তম দিনে এসে তোমার প্রিপারেশন শেষ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করে তুমি তোমার প্রিপারেশনটা চালিয়ে যাবা। এখন যেগুলো বলছি এগুলো দিক নির্দেশনা, তোমাদের যাতে প্রিপারেশন নষ্ট না হয়, এত কষ্ট করে এতগুলো ক্লাস নিলাম তোমাদের প্রিপারেশনের জন্য, সেটা যাতে নষ্ট না হয় এজন্যই কথাগুলো বলা। তো চলো আমরা এখন আমাদের যে ক্লাসটা ছিল, আমরা যেটা করছিলাম সেটাতে চলে যাই। বসো। তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে? না ভাইয়া। জি ভাইয়া। না আমার ভাইয়া, বৃষ্টি হচ্ছে না। ভাইয়া বৃষ্টি হইতেছে। আমাদের এদিকে বৃষ্টি বৃষ্টি শুরু হয় না হলো। ভাইয়া। কোনো কারণে যদি কানেকশন কেটে যায়, তখন মনে করবো যে ভাইয়ার ওখানে বিদ্যুৎ চলে গেছে। ঠিক আছে, আর দ্বিতীয়বার আর যুক্ত হব না, কারণ কখন বিদ্যুৎ দিবে সেই গ্যারান্টি জি দিতে ভাইয়া। পারছি না। কখনো কেটে গেলে মনে করবো যে ভাইয়ার বিদ্যুৎ চলে গেছে, ভাইয়ার যুক্ত হবে না আজকের মতো। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এই যে এখান থেকে ভাইয়া শুরু করছিলাম। কিউআর কোড কাজ করে না কেন? হ্যাঁ, কিউআর কোড বলো। কিউআর কোড কাজ করে না কেন? হ্যাঁ, ওইটা তুমি গত ক্লাসে ছিলে না, ওইটা বলেছি যে কিউআর কোডটা কাজ করতেছে না, কারণ যেই ওয়েবসাইট থেকে কিউআর কোডটা মেক করছিলাম সেই ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে। তো নতুন করে আবার কিউআর কোড বসাচ্ছি। এটা 1 তারিখ থেকে যে যারা বই নেবে তারা পাবে। আর পুরাতন তোমরা যারা আছো, আগে বই নিয়েছো, তাদেরও সমাধান দিব। আমি 2 পেজের একটা পিডিএফ বানিয়ে তোমাদেরকে দিয়ে দিব, তোমরা 5 টাকা দিয়ে প্রিন্ট করে নিতে পারবা, অথবা ফোনেও রাখতে পারবা। ঠিক আছে। ভাইয়া, এটা গ্রুপে দিলে আর কি ভালো জি হইতো ভাই। আর কি। আমরা তো আগেই বই নিছি, আমরা তো ওটা হ্যাঁ, পাচ্ছি না এখন। গ্রুপে দিয়ে গ্রুপে দিব, দিলে খুব ভালো হইতো আর কি। অবশ্যই গ্রুপে দিব, অবশ্যই আচ্ছা। গ্রুপে আজকে অবশ্যই দিয়ে দিয়ে দিব। দিন। জি। তো সেটা দিয়ে তোমাদের সমাধান হয়ে যাবে, কারণ এখানে আমার হাত নাই, আমি কষ্ট করে আচ্ছা। বানিয়েছিলাম। গতবার এই সমস্যাটা হয় নাই, গতবার সারা বছরই ওরা ব্যবহার করছে, এবং পরে আমি যখন আবার নতুন করে ক্লাস নিলাম, তো সেই সময় এই কাজটা হয়েছে। তবে এবার একটা বিষয় কি, যে তোমাদের যে ক্লাসগুলো নিলাম ফ্রি বেসের, এই ক্লাসগুলো কিউআর কোডে থাকবে। অর্থাৎ তোমরা যদি সেই কিউআর কোডগুলো স্ক্যান করো, তোমাদের নিজেদের যে কণ্ঠস্বর তোমরা যেগুলো বলেছো মাঝে মধ্যে, সেগুলো শুনতে পাবা। ঠিক আছে, যেটা সবসময় পরের ব্যাচটা শুনে তোমাদের কথাগুলা। তো যাই হোক তাই আমরা ভালোই লাগবে। আচ্ছা, এটা ভালো হবে। এই যে গ্রামার ক্লাসে তো আমরা কথা বলি না, গ্রামার ক্লাসে বেশি কথা বলি, সেই সময় তোমাদের কথা থাকে কিছু, সেই সময় তোমাদের ভালো ফিল হবে। তো আমরা দেখো কোথায় যেন করছিলাম। আর আমাকেও নতুন কিউআর কোডেরটাই দিয়েন। আচ্ছা, কি নামে অর্ডার করেছো? মাইশা আলিম। মাইশা, তুমি তো সামিহা। গতকালকেই বলেছো তোমারটা কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এটার বই হ্যাঁ, হারিয়ে গেছে। ওকে। ঠিক আছে, দেখো। তো আমরা এই যে এখানে রোল 3 পর্যন্ত করেছি। ঠিক আছে, রোল 3 পর্যন্ত করেছি। এখন আমরা 4 নাম্বার রুলসে করব। ঠিক আছে, সবাই রেডি তো নাকি?
জি ভাইয়া। দেখো জি স্যার। এখানে যদি এই যে দেখো ডাব্লিউএস কোশ্চেনের ব্যবহারটা কেন তোমাদেরকে আমি প্যাসেজটা পরে করালাম, কারণ সবগুলা পড়ার ফল, টেন্স পড়ার ফল, তারপর রিয়ারেন্স পড়ার ফলে ডাব্লিউএস কোশ্চেন, তারপরে আরো আদার্স যে বিষয় আইটেম, গ্রামাটিক্যাল আইটেমগুলো আছে, কারণ প্রত্যেকটা লাগে আছে প্যাসেজে, প্যাসেজে সেগুলোর ব্যবহার হয়। তো এই জন্য সবগুলো আইটেম পড়ানোর পরে আমি 1 নাম্বার আইটেমটা পড়াইতে আসছি। ঠিক আছে, তো এটা একটা টেকনিক, এটা এক্সপিরিয়েন্স থেকে আসে, এটা এমনি আসে না। দেখো হাউ, হাউ মানে এই যে কেমন, কত, কিভাবে, ঠিক আছে, কত উচ্চতা, হাউ হাইট আমরা বলতে পারি, হাউ ওল্ড বলতে পারি, হাউ লং দীর্ঘ, ঠিক আছে, হাউ ডিস্টেন্স কত দূরত্ব, হাউ মাছ কত পরিমাণ, এগুলো বোঝায়। তো তোমরা তো এগুলো দেখছো যে এগুলো আমি তোমাদেরকে কিন্তু পড়িয়েছি ডাব্লিউএস কোশ্চেনে। হোয়ার মানে স্থান বোঝায়, হোয়েন মানে সময় বোঝায়, হুইচ মানে বস্তু বা ইতর প্রাণী বোঝায় যাদের ক্ষেত্রে বুদ্ধি নাই, ঠিক আছে, তাদের ক্ষেত্রে হুইচ বসে। হোয়াট মানে কি বা পেশা বোঝায়, বস্তু বোঝায়। হোম মানে কাকে বোঝায়, হুজ মানে কার। এগুলা দ্বারা প্রশ্ন শুরু হলে কি সেই ক্ষেত্রে কি করবা, যেরকম দেখো, হোয়েন ডিড জেরি কাম টু দা অরফানস। অরফান মানে হচ্ছে এতিমখানা, ঠিক আছে। জেরি কখন এতিমখানায় এসেছিল, কখন এতিমখানায় এসেছিল, ঠিক আছে। তো এখানে কি চেয়েছে, এখানে হোয়েন দ্বারা কিন্তু সময় চেয়েছে। তো এই অর্থগুলো তোমাকে বুঝতে হবে। আর এই অর্থগুলো বুঝতে গেলে তোমাকে, তোমার যদি বেসিক ধারণা না থাকে কোনো সমস্যা নাই, তুমি আমাদের ডাব্লিউএস কোশ্চেনের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা তুমি দেখে ফেলো। অর্থাৎ তুমি সব থেকে ভালো হবে তুমি যদি আমার ওই আমি যে সিলেবাসটা দেখালাম তোমাদের সেই সিলেবাসটা ফলো করো, অথবা আমার যদি লেকচার 1 থেকে লেকচার 40 পর্যন্ত আমি কিভাবে একটার পর একটা সাজিয়েছি, তুমি যদি এটা ফলো করো তাহলে কিন্তু তোমার প্রিপারেশন হয়ে যাবে। অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমি আসলে কোন টপিকটা আগে পড়বো, কোনটা পরে পড়বো, কোনটা দিয়ে শুরু করব, এই প্রশ্ন আমি কমন একটা প্রশ্ন আমার কাছে, এটা মাঝে মধ্যেই পাই। তো এই সকল প্রশ্নের উত্তরগুলোর জন্য তোমাকে আমার ওই লেকচার 1 থেকে শুরু করবা 40 পর্যন্ত আমি কোনটার পরে কোনটা সাজিয়েছি, এটা যদি তুমি ফলো করো হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো এখানে খেয়াল করে দেখো, হোয়েন মানে সময় চেয়েছে, আর সেন্টেন্সটা যেটা বলেছিলাম যে টেন্সে থাকবে সেই টেন্সে অ্যান্সার করতে হবে। জানালাটা লাগাও, যেটা গেট অফ করো। দেখো তাহলে কি বললাম যে হোয়েন দ্বারা প্রশ্ন, প্রশ্ন করা বোঝাবে, যে কখন বোঝাবে, ঠিক আছে। তো সময়ের কথা বলা হচ্ছে। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, প্রশ্নে আমাদের হেড আছে। তো কোনো অক্সিলারি ভার্ব যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ভার্বটা দিয়ে আমরা কিন্তু অ্যান্সার করব। তাহলে দেখো খেয়াল করে দেখো, জেরি হ্যাড কাম, এই পর্যন্ত আমাদের কি আছে, কোশ্চেনে আছে। কারণ হ্যাডটা ছিল ভার্ব আর জেরিটা ছিল সাবজেক্ট, কিন্তু অ্যান্সার করার সময় সাবজেক্টের পরে ভার্ব হবে, জেরি হ্যাড আর কাম, ঠিক আছে। আচ্ছা বলো তো এখানে কাম ভার্বের কত নাম্বার ফর্মে আছে? 3 নম্বর ফর্ম ভাইয়া। হ্যাঁ গুড, এখানে কাম পাস্ট পার্টিসিপল। 3 নাম্বার ফর্ম আছে, ঠিক আছে, কাম, কেম, কাম। হুম, দেখো তারপরে দেখো, টু দ্য অরফানস, জেরি হ্যাড কাম টু দ্য অরফান। জেরি অরফানসে আসছে, অর্থাৎ এতিমখানায় আসছে, কখন আসছে, যখন তার বয়স ছিল 4 বছর, অ্যাট দ্য এজ অফ 4, 4 বছর বয়সে, ঠিক আছে। এই সময়, ছোট সময়ের ক্ষেত্রে উল্লেখ করার ক্ষেত্রে আমরা কি করছি, সময় উল্লেখ করার ক্ষেত্রে অ্যাট ব্যবহার করি, ঠিক আছে, অ্যাট দ্য এজ অফ 4। তো অ্যাট দ্য এজ অফ 4 তুমি এই কথাটা কিন্তু প্যাসেজে পেয়ে যাবা। সো অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে টেনশন করা কিছু নাই, এগুলা প্যাসেজের মধ্যে অ্যান্সার পেয়ে যাবা, শুধু তোমাকে ভার্বটা মেনটেন করতে হবে, টেন্সটা মেনটেন করতে হবে, ঠিক আছে। এখানে আমি একটা ব্যাখ্যা দিয়েছি যে হ্যাড প্লাস ভি থ্রি এই ক্ষেত্রে একর সাথে বসবে। তারপর এটা খেয়াল করে দেখো, হোয়ার ডিড জেরি লিভ, ঠিক আছে। তো এটা কোন টেন্সে আছে একটু বলো তো দেখি। পাস্ট ফর্ম। পাস্ট টেন্স। পাস্ট ফর্ম। শুধু Past পাস্ট, indefinite. ইয়েস, পাস্ট ইনডেফিনিট, শুধু পাস্ট বললে হবে না, ঠিক আছে, পাস্ট ইনডেফিনিট ফর্মে আছে। তো আমাকে যখন প্রশ্নের অ্যান্সার আমি করব তখন আমাকে পাস্ট ইনডেফিনিট অর্থাৎ ভার্বের 2 নাম্বার ফর্মে আমাকে করতে হবে। আর আগের দিন বলেছি যে ডু, ডাজ, ডিড এগুলা নেওয়া হয় প্রশ্ন করার জন্য, এগুলা উত্তর করার সময় দরকার নাই, বুঝতে পেরেছো? এগুলা প্রশ্ন করার জন্য জি। ব্যবহৃত হয়, এগুলা উত্তর করার জন্য দরকার নাই। আচ্ছা দেখো, তাহলে দেখো এখানে খেয়াল করে দেখো যে জেরি লিভড অ্যাট দ্য অরফানস ইন ঢাকা। তাহলে এখানে দেখো জেরি লিভ ছিল, খেয়াল করেছো, জেরি লিভ ছিল, হ্যাঁ, লিভটা এখানে ভার্ব, জেরি বাস করতো। তো এখানে ডিড থাকার জন্য আমাকে কি করতে হবে, আমি তো আর জেরি ডিড লিভ করতে পারবো না, সেক্ষেত্রে ডিড থাকার জন্য আমাকে এখানে লিভের সাথে ইডি করে আমাকে পাস্ট ফর্ম করে নিতে হবে, ঠিক আছে। জেরি লিভড অ্যাট দ্য অরফানস, ঠিক আছে, কোথায় বাস করতো, ইন ঢাকা। জেরি ঢাকার একটা এতিমখানায় বাস করতো।
আর আগেই বলেছি যে বড় জায়গার আগে ইন বসে, বুঝতে পেরেছো? in বসে আর ছোট জায়গার আগে অ্যাড বসে। খেয়াল করে দেখো, এই যে অরফান মানে এতিমখানাটা কোথায় অবস্থিত? এতিমখানাটা কিন্তু ঢাকাতে অবস্থিত। তো অবশ্যই এতিমখানাটা ঢাকার মধ্যে অবস্থিত, তাহলে সেই ক্ষেত্রে ঢাকাটা ইন আর এতিমখানাটা অ্যাট, মানে এতিমখানাটা ঢাকার তুলনায় অনেক ছোট। দুইটা জায়গার নাম পাশাপাশি আসলে সেই ক্ষেত্রে যেটা বড় সেটার আগে বসবে ইন, আর যেটা ছোট সেটার আগে বসবে অ্যাট। খেয়াল করতে হবে এটা যেন উল্টাপাল্টা না হয়। এখন আমরা যখন ডাব্লিউএস কোশ্চেন তৈরি করি তখন কিন্তু তো আমাদের এই সেন্টেন্সটা থাকে। তোমরা যারা ডাব্লিউএস কোশ্চেন ক্লাসটা করেছো তারা অবশ্যই এটা দেখে থাকবা যে আমাদের থাকে হচ্ছে এই সেন্টেন্সটা, আমাদের এই সেন্টেন্সটা হ্যাঁ। থাকে, এটা থেকে আমাদের কি করতে হয়? ডাব্লিউএস করতে হয়। তাহলে আমরা যখন ডাব্লিউএস করব তাহলে আমরা কোথায় প্রশ্ন করব? জেরি লিভড অ্যাট দ্য অরফান ইন ঢাকা, তখন আমরা সহজেই প্রশ্ন করব জেরি কোথায় বাস করে। ঠিক আছে, জেরি কোথায় বাস করে। তো কোথায়ের ইংলিশটা আমরা তখন বের করবো যে কোথায় দ্বারা প্রশ্ন করলে আমাদের অবশ্যই কি করতে হবে? হোয়ার নিতে হবে। তাহলে হোয়ার নিলাম। এখন এখানে আমাদেরকে, হ্যাঁ, এখন এখানে আমাদেরকে হোয়ার নিলাম। এখন এখানে এখানে আছে লিভড। তো লিভড থাকলে তো আমরা কোশ্চেন করার সময় তো লিভড বসায় তারপরে জেরি বসাইতে পারবো না। আমাদেরকে মেন ভার্ব সাবজেক্টের আগে নেওয়া যাবে না, মেন ভার্ব সবসময় সাবজেক্টের পরে থাকবে। তাহলে লিভড এর জন্য আমাকে কি করতে হবে? পাস্ট ইনডেফিনিট ফর্মে আছে, মানে আমাকে কোশ্চেনও করতে হবে পাস্ট ইনডেফিনিটে। তাহলে লিভড এর জন্য আমাকে ডিড নিতে হবে। ঠিক আছে, তাহলে হোয়ার ডিড, তারপরে কি হবে? একটা একটা ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব, তারপরে কি হলো? তারপরে এখানে জেরি বসবে। তো জেরির পরে আমরা যে লিভড ছিল, লিভড এর জন্য তো আমরা ডিড নিলাম, লিভড এর জন্য ডিড নিলাম, তাহলে তো লিভড হবে না, তখন লিভ হয়ে যাবে। তো এইভাবে ডাব্লিউএস কোশ্চেন মেক করতে হয়। ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনের উল্টা। বুঝতে পেরেছো? আমরা ডাব্লিউএস কোশ্চেন সেন্টেন্স থেকে কোশ্চেন করতাম, আর এটা কোশ্চেন থেকে সেন্টেন্স করব। এটা হচ্ছে পার্থক্য। তারপরে দেখো, হাউ ডিড জেরি উইন দ্য হার্ট অফ দ্য আর্থার। আর্থার মানে হচ্ছে পরিচালক বা মালিক বলতে পারো তোমরা, জেরির মালিক। ঠিক আছে, জেরি যেখানে কাজ করতো সেখানকার পরিচালক বা মালিক। কিভাবে জেরি তার পরিচালকের অথবা তার মনিবের অথবা তার মালিকের মন জয় করেছিল? হার্ট অফ দ্য আর্থার, মন জয় করেছিল। তো সহজ প্রশ্ন, হাউ মানে কেমন বা কিভাবে, প্রশ্ন করছে হাউ মানে কেমন বা কিভাবে, কিভাবে জেরি তার মালিকের মন জয় করেছিল। তাহলে অবশ্যই এখানে কি হবে? আমরা যখন এখানে খেয়াল করে দেখবো, যখন এখানে ডিড দ্বার প্রশ্ন করেছে, তার মানে এই পুরা সেন্টেন্সে যে ভার্বটা থাকবে সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিটে করতে হবে, তাই না? পাস্ট ইনডিফিনিটে। বুঝতে পেরেছো? যদি থাকে ধরো, জি। যদি থাকে এরকমটা ধরো, যদি থাকে এরকমটা ধরো, যদি থাকে যে ডু, ডু থাকলে এর পরিবর্তে আমরা নিব হচ্ছে, ডু এর পরিবর্তে আমরা যখন থাকবে তখন আমরা নিব গো। যখন আমাদের থাকবে হচ্ছে ডাজ, যখন ডাজ থাকবে তখন কি নিব বলো তো? তখন আমরা নিব গোজ। আর যখন ডু বা ডাজ থাকবে না, যখন থাকবে ডিড, তখন আমরা কি নিব? এগুলার ওয়েন্ট, তখন আমরা নিব ওয়েন্ট। এটা কি বুঝতে পারছো? এই জায়গাটা বোঝা গেছে যে জি স্যার। আমরা আসলে কোন ভার্ব নিব এটা ডিপেন্ড করবে আমাদের কোশ্চেনে কি ভার্ব আছে। ঠিক আছে, কোশ্চেনে কি ভার্ব আছে এটার উপরে ডিপেন্ড করবে। তাহলে এইটা একটা বোঝার বিষয় ছিল, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। হ্যাঁ, এখন আমরা একটু দেখবো এখানে। সব কথাগুলো ঠিক মতো বোঝা যাচ্ছে না। সবারই কি এরকম হচ্ছে যে আমার কথা বুঝতে পারছো না? না স্যার, কথা জি ঠিক না বোঝা না যাচ্ছে। স্যার, শুনতে পারতেছি। তাহলে এটা তোমার তোমার নেটের সমস্যা, তোমার ওখানে নেটের সমস্যা। আচ্ছা, ঠিক আছে, দেখো তাহলে এখানে দেখো জেরি উইন দা হার্ট, এখানে খেয়াল করে দেখো জেরি উইন আছে, উইন এটা ভার্বের কোন ফর্মে আছে বলো? এটা প্রেজেন্ট, এটা হচ্ছে যে পাস্ট ফর্মে আছে। এটা এটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে। সবাই কি ওর সাথে একমত তোমরা? না 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 না, এটা প্রেজেন্ট ফর্মে আছে। হ্যাঁ, প্রেজেন্ট শোনো ফর্মে আছে। শোনো আমি বলি, না, আমি ওই ডিড দেখার কারণে হ্যাঁ ওইটা ঠিক আছে, পাস্ট ঠিক ফর্ম আছে, বলছি। ওকে ঠিক আছে। কোন সেন্টেন্সে যদি দেখো ডু ডাজ ডিড আছে, কি বললাম? ডু ডাজ ডিড, সেই সেন্টেন্সে কখনোই ভার্বের প্রেজেন্ট ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম বসবে না। কি কি? ডু ডাজ ডিড এগুলা থাকলে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে বাধ্য। বুঝতে পেরেছো? প্রেজেন্ট ফর্ম বসতে বাধ্য। তাহলে এখানে দেখো জেরি ডিড আছে, তাহলে ডিড এর জন্য আমাকে উইন আছে, উইনকে কি করতে হবে? পাস্ট করতে হবে, কারণ এই ভার্বটা তখন বসে যাবে। উইনের পাস্ট ফর্ম, তাহলে জেরি উইন থেকে পাস্ট ফর্ম হচ্ছে অন। ঠিক আছে, জেরি অন দা হার্ট অফ দ্য অথর,
আর গৃহকর্তার মন জয় করেছে কিসের দ্বারা, কিভাবে? তো বাই মানে দ্বারা, ঠিক আছে, কোনো কিছুর দ্বারা। কিসের দ্বারা? বাই হিজ অনেস্টি অ্যান্ড অ্যাক্টিভিটিস, তার সততা এবং কর্মনিষ্ঠতার দ্বারা। কথা কি বুঝতে পেরেছো কিনা? যে এইভাবে আমি তোমাদেরকে আসলে অ্যান্সারটা জি। দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি তোমাদেরকে অ্যান্সারটা করবা কিভাবে। কারণ প্রশ্ন তো আর হুবহু এটা থাকবে না, প্রশ্নে তোমাদেরকে এইভাবে থাকবে, এই সেই ভার্ব দেখে, সেন্টেন্স দেখে, টেন্স দেখে তোমাদেরকে গঠন করতে হবে। ভাইয়া বলো। প্রশ্নটা আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা, যেটা জি বলছিলাম, ভাইয়া, বুঝি নাই। আচ্ছা দেখো, এখানে আমাদের কোশ্চেন আছে ডিড। এটা গতদিনের পড়া ছিল, ভুলে গেছো হয়তোবা, না ক্লাস করনি হয়তোবা। দেখো, আমাদের এখানে আছে ডিড। ডিড থাকা মানে আমাদের প্রশ্ন করেছে পাস্ট ইনডেফিনিট টেন্সে, তাই না? ভার্বের 3টা ফর্ম। ভার্বের কয়টা? ভার্বের ফর্ম হচ্ছে 3টা। খেয়াল করে দেখো, ভার্বের 3টা ফর্ম ফর্ম। হচ্ছে 3টা। একটা হচ্ছে V1, আমরা যেটাকে বলি 3টা। মানে প্রেজেন্ট ফর্ম যেটাকে আমরা বলি, এটা হচ্ছে ধরো ডু যদি থাকে, ঠিক আছে। এটার আবার V2 ফর্ম মানে পাস্ট ফর্ম আছে। পাস্ট ফর্ম হচ্ছে, এটার পাস্ট ফর্ম হচ্ছে ডিড। বুঝতে পেরেছো? পাস্ট ফর্ম, হ্যাঁ। পাস্ট এইটা পার্টিসিপল, এইটার V3 ফর্ম আছে। V3 ফর্ম কি বলো তো? পাস্ট জানো? পার্টিসিপল, ঠিক আছে, পাস্ট এটা হচ্ছে পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এইখানে আমাদের কোশ্চেনের ডিড ফর্ম আছে, মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে। তো আমি ফার্স্টে তোমাদেরকে যেদিন ক্লাস করাই, গতদিন ক্লাস করিয়েছিলাম, তখন একটা কথা বলেছিলাম শুরুতেই, যে আমাদের কোশ্চেন যে টেন্সে থাকবে, ঠিক আছে, এখানে একটা কথা বলেছিলাম, এই যে টেন্সে থাকবে কোশ্চেন, আমাদের যে টেন্সে থাকবে সেই টেন্সে আমাকে উত্তর করতে হবে। বুঝতে পেরেছো? কোশ্চেন যে টেন্সে থাকবে সেই টেন্সে আমাকে উত্তর করতে হবে। তাহলে এখানে দেখো, হাউ ডিড জেরি উইন, তো এখানে ডিড আছে, ডিড থাকা মানে এটা পাস্ট ইনডিফিনিটে আছে। তো আমি যখন পাস্ট ইনডিফিনিটে কোশ্চেন আছে, তখন আমাকে পাস্ট ইনডিফিনিটে অ্যান্সার করতে হবে। তাহলে অবশ্যই এখানে জেরি, আমি তো ডিড নিতে পারবো না আমার অ্যান্সারে, কারণ ডিড নেওয়া হয়েছে শুধু প্রশ্ন করার জন্য, অ্যান্সার করার জন্য ডিড লাগবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো, জেরি তারপরে উইন বসছে, জেরি উইন দ্য হার্ট অফ দ্য আথার। যারা এই টেন্সগত বিষয়টা বোঝে না, তারা পরীক্ষার হলে এটা করে আসবে, জেরি উইন দ্য হার্ট অফ দ্য আথর বাই হিজ অনেস্টি অ্যান্ড অ্যাক্টিভিটিস, এটা করে আসবে। কিন্তু এটা হবে রং, কারণ সে টেন্সগত বিষয় জানে না। আমি আজকে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, তোমরা দেখেছো? বলো তো কি পোস্টটা কি ছিল? জি স্যার। কিন্তু টেন্স নিয়ে না নিয়ে ভাই, ক্লাস নিয়ে করবে এটা ভাইয়া। যে টেন্স পারবে না সে পরীক্ষায় ফেল করবে। বুঝতে পেরেছো? এবং এটা খাঁটি সত্য কথা, আমি লিখিত দিয়ে দিব। এখন বলতে পারো ভাই স্যার আমি তো, গ্রামারের প্রাণী হচ্ছে টেন্স। হ্যাঁ, এখন বলতে পারো ভাইয়া আমি তো টেন্স জানি না, আমি কি ফেল করব? তুমি ফেল করবা কিনা এটা তোমার উপরে ডিপেন্ড করবে। কিভাবে? তুমি যদি এই 2-1 মাসের মধ্যে যদি তুমি টেন্সের সমস্যার সমাধান করতে না পারো, তাহলে তুমি ফেল করবা। তুমি শিওর থাকো তুমি ফেল করবা, তুমি যতই আমার কথা আঘাত পাও না কেন, কিচ্ছু করার নাই। যেটা সত্য কথা সেটা বলে দিলাম তোমাকে সতর্ক করার জন্য। এরপরে যদি তুমি সতর্ক না হও যে টেন্স ছাড়াই পার হয়ে যাবো, তাহলে তুমি ফেল, কনফার্ম ফেল, কোনো কথা ছাড়াই। তোমাকে কেউ পাস করাতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, কেন পাস করাতে পারবে না তোমাকে? তুমি তো বাকি সবই পারো, টেন্স পারো না শুধু। তুমি টেন্স পারো না মানে তুমি গ্রামারই পারো না। এই যে তুমি প্যাসেজে অ্যান্সার করতে পারবে না, তুমি এখানে যে 20 মার্ক আছে তুমি অ্যান্সার করতে পারবে না। তুমি গ্রামার ডাব্লিউএস কোশ্চেন পারবে না, তুমি তুমি রাইট ফর্ম ভার্বস পারবে না, তুমি রিয়ারেন্স পারবে না। তুমি পারবাটা কি টেন্স না পারলে? কথা সত্য, সত্য কথা তেতো লাগে, খারাপ লাগে শুনতে, কিন্তু সত্যই সত্য, এটা এটা অস্বীকার করা যাবে না। দেখো, তাহলে এখানে জেরি ডিড আছে, ডিড থাকা মানে পাস্ট ইনডিফিনিটে আছে, তোমাকে কোশ্চেনে অ্যান্সার করতে হবে পাস্ট ইনডিফিনিটে। তো তুমি পাস্ট ইনডিফিনিটে যখন অ্যান্সার করবে, তখন তোমাকে এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিটে সাজাইতে হবে। তাহলে পাস্ট ইনডিফিনিটে সাজাইতে করার জন্য আমাকে কি করতে হবে? অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম নিতে হবে। সেন্টেন্সটাকে আমি পাস্ট ইনডিফিনিটে সাজাবো কি দিয়ে? কি দিয়ে পাস্ট ইনডিফিনিটে সাজাবো? ভার্ব দিয়ে না। তো এখানে উইন আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম উইন। তাহলে আমাকে অবশ্যই উইনের যদি আমি পাস্ট ফর্ম করি, তাহলে আমাকে সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে উইনের পাস্ট ফর্ম যদি আমি না জানি, তাহলে তো সমস্যা। উইন থেকে অন হয়। আর তোমার ওই প্যাসেজ যেটা থাকবে, প্যাসেজে উইনই থাকবে, তোমার প্যাসেজে উইন থাকবে। বুঝতে পেরেছো? সমস্যাটা বাধে এখানেই, যে তুমি প্যাসেজ দেখে হুবহু বসাই দাও। এই জন্য বললাম যে টেন্স না জানলে তুমি ফেল, কনফার্ম ফেল। তুমি প্যাসেজ দেখে উইন বসাই দিবা, আর তোমার স্যারও রেডি থাকবে তোমার এই নাম্বার কাটার জন্য। কারণ স্যার যখন 5টা খাতা দেখবে, তখন স্যারের উত্তর মুখস্থ। স্যারের কলম যে, আমি যখন খাতা দেখবো, তখন আমার কলম যে এই যে উইনটাকে খুঁজবে। তুমি আগে পিছে কি অ্যান্সার করেছো ওটা দেখার টাইম নাই আমার। তুমি উইন লিখেছো না অন লিখেছো, আমার এটাই দেখার টাইম। তুমি অন লিখেছো মানে তুমি সব জানো, আমার আর গোটা পড়া অ্যান্সার পড়ার দরকারই নাই। আমি কি তোমাকে বুঝাইতে পারলাম কিনা? কথা কি বুঝছো কিনা একটু বলো এই কথাটা।
জি ভাইয়া। যে জি তুমি স্যার বুঝেছি। তুমি কি প্যাসেজ দেখে উইন লিখেছো না অন লিখেছো? আমার দেখার জায়গা এটা। আমি গোটা কোশ্চেন পড়ার দরকারই নাই, টাইমই তো নাই। 300 খাতা দেখতে হয় পরীক্ষার। টাইম আছে নাকি তোমার কোশ্চেন অ্যান্সার দেখার? তোমার স্যার দেখবে তুমি উইন লিখেছো না অন লিখেছো এই কোশ্চেনে। তুমি এখানে লিভ লিভ লিখেছো না লিভড লিখেছো এটা দেখবে স্যার। বাকিটা পড়ার টাইমই নাই, কারণ তুমি এটা ঠিক মানে তুমি সবই জানো, ওইটাও ঠিক করবা। সহজ বাংলা কথা। এখন খারাপ লাগলে কিছু করার নাই আমার, বুঝতে পেরেছো? সহজ কথা সত্য করে বলছি, সুন্দর করে বুঝে নাও। এই কথাগুলো কেউ বলবে না তোমাকে, মনে করবে যে ভাইয়া মনে করে যে রিটেন দিয়ে পাস করে যাবো, রিটেন দিয়ে তুমি পাস করতে পারবে না। বলো। রেকর্ড ক্লাসে টেন্সের ক্লাসগুলো নাই, থাকবে না? হ্যাঁ, টেন্সের ক্লাস আছে তো রেকর্ডে। কত নাম্বার লেকচারে জানো আমার মনে নাই, তবে টেন্সের ক্লাস আছে। 2 ঘন্টা ক্লাস নিয়েছি টেন্সের উপরে, শুধু বোঝানোর জন্য। কি পরিমাণ শ্রম দিয়েছি ক্লাসটা দেখলে বুঝতে পারবা। যাদের টেন্সে ঘাটতি আছে, আমার রিকোয়েস্ট, তোমরা আমার আদরের ভাই বোন, আমার রিকোয়েস্ট, আমি চাই না তোমাদের রেজাল্ট খারাপ হোক। আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে, আমি তোমাদেরকে আঘাত করছি, ইচ্ছাকৃত আঘাত কে যেন করছি। মিউট করনি, মিউট করো, একটু শব্দ মিউট হচ্ছে করো তো। তো। শোনো, আমি তোমাদেরকে ইচ্ছাকৃত আঘাত করে কথা বলছি, কারণ আমাদের বাঙালি জাতির একটা স্বভাব আছে, আমরা কোথাও না আঘাত পাইলে, না ঠেকলে আমরা শুধরাই না। বুঝতে পেরেছো? আঘাত একটা ধাক্কার মতো কাজ করে। আমি তোমাদেরকে আঘাত করে কথা বলছি ইচ্ছাকৃত, যাতে তোমাদের মাথার মধ্যে ঢুকে যে ভাই এই কথাটা বলছে, তার মানে তো তাই হতে পারে। অভিজ্ঞতা থেকে বলছি তো, তুমি যদি টেন্স না পারো তুমি কোনো কিছুই পারবা না, তুমি গ্রামারই বুঝবা না, তুমি পাশও করতে পারবা না। বিশ্বাস করো, এই জন্য টেন্স করা অবশ্যই দরকার আছে। হ্যাঁ, তারপরে দেখো, আচ্ছা আমরা এই যে এটা দেখি, দেখো, হোয়াট ওয়াজ জেরিস মেন ডিউটি। হোয়াট ওয়াজ জেরিস মেন ডিউটি। জেরিস মেন ডিউটিটা কি? হোয়াট মানে হচ্ছে কি, মানে জেরি, একজনে মিউট করা নাই, কার মিউট করা নাই বলো তো? ওই তো মোহাম্মদ সৈকত মনে হয় এখানে। সৈকত তোমার মিউট করা নাই, মিউট করো তো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট ওয়াজ জেরিস মেন ডিউটি। জেরির প্রধান ডিউটি বা দায়িত্বটা কি ছিল? জেরির প্রধান দায়িত্ব ছিল, প্রধান দায়িত্ব ছিল টু চপ ওড, মানে হচ্ছে কাঠ কাটা। তাহলে তোমাকে এটা এভাবে সাজাতে হবে যে জেরিস মেন ডিউটি ওয়াজ। সেন্টেন্সটা যে টেন্সে থাকবে সেই টেন্সে তোমাকে অ্যান্সার করতে হবে। এখানে ওয়াজ দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করেছে, তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখানে অ্যান্সার করতে হবে। সহজ হিসাব, এটা খুব সোজা কোশ্চেন। তোমরা এটা উত্তর দেখে মেরে দিবা, প্যাসেজ দেখে এরকমটা যদি থাকে। তারপর 5 নম্বর রুলস দেখো, শুধুমাত্র সাহায্যকারী ভার্ব। কি বললাম? শুধুমাত্র সাহায্যকারী ভার্ব, ডু ডাজ ডিড, হ্যাভ হ্যাজ, অথবা এম ইজ আর, অথবা উইল ক্যান কুড শুড এগুলা প্রভৃতি দ্বারা প্রশ্ন করলে ইয়েস অথবা নো দ্বারা শুরু করতে হয়। ঠিক আছে? তুমি কি ভাত খেয়েছো, উত্তরটা হবে হ্যাঁ। শুধু এখানে না, হ্যাঁ আমি ভাত খেয়েছি, এই পর্যন্ত যাবে কথা। বুঝতে পেরেছো? তো তোমাকে কেউ প্রশ্ন করলো তুমি কি আজকে স্কুলে যাবে, তো তুমি উত্তর করলা হ্যাঁ, এখানে থামা যাবে না। হ্যাঁ বলে আমি বলছি হ্যাঁ আমি আজকে স্কুলে যাব, অথবা না আমি আজকে স্কুলে যাব না। অর্থাৎ না যখন হবে তখন তোমাকে 2বার না বলতে হবে। না, আজকে আমি স্কুলে যাব না, 2বার। তাহলে খেয়াল করে দেখো এটার অ্যান্সার আমি কিভাবে সাজাবো। দেখো, ওয়াজ জেরি অনেস্ট, জেরি কি সৎ ছিল? খেয়াল করে দেখো, ওয়াজ জেরি অনেস্ট, জেরি কি সৎ ছিল? তো জেরি তো সৎ ছিল, তাহলে অ্যান্সারটা হবে কি ইয়েস, ইয়েস। আর তোমাদের একটা পাঞ্চুয়েশন বলে রাখি, এরকম পাঞ্চুয়েশন প্রচুর পাও, ইয়েস অথবা নো যদি থাকে তারপরে কমা হয় পাঞ্চুয়েশনে। বুঝতে পেরেছো? ইয়েস অথবা নো থাকলে এগুলোর পরে কমা বসে, মনে থাকবে। তারপরে দেখো, ইয়েস জেরি ওয়াজ অনেস্ট, ইয়েস জেরি ওয়াজ অনেস্ট। দেখো সাবজেক্ট তারপরে ভার্ব, কোশ্চেনে যে ভার্ব ছিল সেই ভার্বটা আমাদের অ্যান্সারে আছে, জেরি ওয়াজ অনেস্ট। মানে জেরি কি সৎ ছিল? হ্যাঁ, হ্যাঁ বলে থামা যাবে না, হ্যাঁ জেরি সৎ ছিল। আচ্ছা, তারপরে দেখো, ডিড দ্য রাইটার হেড জেরি। ঠিক আছে, ডিড দ্য রাইটার হেড জেরি, রাইটার কি জেরিকে ঘৃণা করতো? তখন বলছে কি না, না দ্য রাইটার ডিড নট হেড জেরি। আমি বললাম না তোমাকে, যখন তুমি অ্যান্সার না করবা তখন তোমাকে 2বার না বলতে হবে। ওই যে ফার্স্টে বললাম তুমি কি আজকে স্কুলে যাবে, তখন সে উত্তর করেছে না আমি স্কুলে যাব না, আমি আজকে স্কুলে যাব না। তো তুমি না কয়বার বলছো? 2বার বলছো। তো তোমাকে ইংলিশে ওইভাবে 2বারই না বলতে হবে। দেখো, ডিড দ্য রাইটার হেড জেরি, রাইটার কি জেরিকে ঘৃণা করতো? তখন সে বলছে নো, দ্য রাইটার ডিড নট হেড জেরি। এখন তুমি বলতে পারো স্যার এখানে ডিড নট বসবে না ডু নট বসবে, এটা আমি কিভাবে বুঝবো? এটা বুঝবা তুমি, তোমার কোশ্চেনই বলে দিবে
যেখানে ডিড নট বসবে না ওয়াজ নট বসবে না আর নট বসবে। দেখো প্রশ্নটা করেছে কি দিয়ে, প্রশ্নটা করেছে ডিড দিয়ে, যেটা দ্বারা প্রশ্ন করবে সেটার সাথে নট হবে, ঠিক আছে? ডিড নট হবে, ডিড নট হেট জেরি, যদি এখানে আর থাকতো তাহলে আর নট হতো, ইজ থাকলে ইজ নট হতো। আচ্ছা, এটা কি বুঝছো কিনা, এই জায়গাটা বুঝছো কিনা বলো? জি বুঝতে পারছি। সাহায্যকারী ভার্ব দ্বারা কোশ্চেন করলে ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সার করা যায়, তবে অ্যান্সার করে শুধু ইয়েস নো বললে হবে না, ইয়েস নোর পরে ওই সেন্টেন্সটা আবার কন্টিনিউ করতে হবে, এটা হচ্ছে একটা বিষয়। তো আমাদের কোশ্চেনে অ্যান্সারগুলো এর মধ্যে থাকবে, যেগুলো পড়লাম আমরা এর নিয়মগুলোর মধ্যে থাকবে। মেন কথা হচ্ছে যে কেউ যদি টেন্স পারে সে প্যাসেজের কোশ্চেনের এখানে যে নাম্বারটা আছে, এখানে মনে হয় 6 মার্ক আছে কোশ্চেনের এ নাম্বারে, ঠিক আছে? তো এইটা সে পারবে যদি সে টেন্স পারে, বুঝতে পেরেছো? যে টেন্স পারে না সেটা এখানে 0 পাবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, মেন আইডিয়া। হোয়াট ইজ দ্য মেন আইডিয়া অ্যান্ড হোয়াট আর সাপোর্টিং আইডিয়াস অফ দ্য প্যাসেজ? এই প্যাসেজের মেন আইডিয়া অর্থাৎ প্রধান যে ধারণা এবং সাহায্যকারী যে ধারণা ছিল সেগুলা কি কি। তো এইখানে কিভাবে লিখতে হয় এটা অনেকেই জানে না। আমি আমার শিক্ষার্থীদেরকে সবসময় বক্সের মধ্যে লেখার সাজেস্ট করি, এইটা সব থেকে বেটার, এবং এইটা স্যাররা দেখলে খুব খুশি হয়। আশা করি তোমরা যদি এটা ফলো করো তোমাদের নাম্বার ভালো থাকবে, ঠিক আছে? এটা আমরা কিভাবে লিখব? তো একটা প্যাসেজ দেওয়া থাকে, সেই প্যাসেজের উপরে আমাদেরকে একটা মেন আইডিয়া লিখতে হয়। মেন আইডিয়া সবসময় একটাই, ঠিক আছে? প্রধান কিন্তু একজনই হয়, তোমার কলেজের প্রধান বা প্রিন্সিপাল কিন্তু একজনই, কিন্তু সহকারী শিক্ষক তারপরে হচ্ছে আরো যে অন্যান্য শিক্ষকগুলো আছে ওগুলো কিন্তু অসংখ্য, তাই কিনা? তাহলে এই ক্ষেত্রে কি হবে যে মেন আইডিয়া কিন্তু আমরা একটা সেন্টেন্সই লিখবো, আর সাপোর্টিং আইডিয়াস এর ক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে বলছে মেন আইডিয়া, আইডিয়া তার মানে এটা সিঙ্গুলার, ঠিক আছে? আর এখানে দেখো মেন আইডিয়াস মানে কি অনেকগুলো আইডিয়া লাগবে, ঠিক আছে? ভার্বের সাথে প্লুরাল করা আছে। তো খেয়াল করে দেখো এখানে কিন্তু একাধিক বলছে, ঠিক আছে? নাউনের সাথে এখানে প্লুরাল করা হয়েছে, মানে নাউন অধিক, খেয়াল করতে হবে। তাহলে এইটা আমরা, হ্যাঁ সাপোর্টিং আইডিয়াস মানে সাপোর্টিং আইডিয়াগুলো কয়েকটা হবে। তো আমরা মিনিমাম 3টা দিব, ম্যাক্সিমাম 4টা দিতে পারি, তবে 3টা দিলে পারফেক্ট হয়, ঠিক আছে? তার মানে 3টা সেন্টেন্স দেব। এখন এই 3টা সেন্টেন্স কোনগুলা, এটার কোনো নির্দিষ্ট ইয়া নাই যে এই 3টা সেন্টেন্সে দিতে হবে। তুমি প্যাসেজটা পড়ে তোমার কাছে যদি মনে হয় যে এই 3টা সেন্টেন্স আমি তুলে দিব তো দিতে পারো, কোনো সমস্যা নাই। 3টা সেন্টেন্স তুমি তোমার মতো করে গুরুত্বপূর্ণ 3টা সেন্টেন্স প্যাসেজ থেকে তুমি দিবা, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আর মেন আইডিয়াতে তুমি কি লিখবা? মেন আইডিয়াতে যেটা লিখবা, আমার বনদল বই যাদের কাছে আছে অথবা আমার যারা ক্লাস করতেছো তোমাদের কাছে যাদের কাছে বই নাই তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, কারণ তোমাদের হাতে যে বই অন্য কোনো বই থাকলে সেটাতে এভাবে থাকবে না। তুমি ক্লাস যেহেতু আমার ক্লাস করতেছো আমারটা ফলো করে তুমি পড়তে পারো। দেখো তুমি শুরু করবা কিভাবে? শুরু করবা, দেয়ার আর টু ইম্পর্টেন্ট কনসেপ্ট। টু ইম্পর্টেন্ট কনসেপ্ট মানে হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ ধারণা, নামগতভাবে তাদেরকে দেওয়া হয়েছে, নেমলি মানে হচ্ছে নামগতভাবে মেন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস, ঠিক আছে? ইন দিস প্যাসেজ, এই প্যাসেজের দুইটা গুরুত্বপূর্ণ ধারণা, একটা হচ্ছে মেন আইডিয়া একটা হচ্ছে সাপোর্টিং আইডিয়া। তখন তুমি লিখছো দিজ আর গিভেন বিলো, যেগুলা নিচে লেখা হলো বা নিচে উল্লেখ করা হলো, দিয়ে তুমি এখানে থেমে যাবা। তারপরে সুন্দর করে একটা বক্স করে দিবা, উপরে লিখবা মেন আইডিয়া, এপারে লিখবা হচ্ছে সাপোর্টিং আইডিয়া, ঠিক আছে? তো মেন আইডিয়ার ঘরে তুমি কি লিখবা? শোনো, প্যাসেজ যেটাই থাকুক না কেন তুমি এইভাবে লিখবা, অর্থাৎ যেই প্যাসেজে দিক না কেন তোমার এই লেখাটা কনস্ট্যান্ট থাকবে, এই লেখার কোনো চেঞ্জ হবে না। কথা কি বুঝতে পেরেছো কিনা বলো? উপরে যেটা আমি লিখে দিছি এটার কোনো চেঞ্জ স্যার। হবে না, প্যাসেজ যেটা থাকুক তুমি এটা লিখবা, ভাইয়া। ঠিক আছে? প্যাসেজ যেটা থাকুক এটা লিখবা, এরপরে উপরে মেন আইডিয়া সাপোর্টিং আইডিয়া লিখে এভাবে বক্স লিখবা। তুমি যদি এইভাবে বক্স করে তুমি বক্সের মধ্যে কি লিখছো না লিখছো যদি কিছু মানে উল্টা পাল্টা কিছু লিখে রাখো, স্যার তোমার বক্স আর উপরে হেডিং দেখে তোমাকে এখানে মনে হয় মেন আইডিয়া সাপোর্টিং আইডিয়াতে মনে হয় 4 না 5 মার্ক, আমার ঠিক মনে নাই। আচ্ছা যে কয় মার্কই থাকুক না কেন হাফ মার্ক তুমি আগেই পেয়ে যাবা, তোমার জাস্ট তোমার ফরম্যাট দেখে। এখন তুমি যদি ঠিকঠাক ভাবে লিখতে পারো তাহলে বাকি নাম্বারটা নির্ভর করছে তোমার লেখার উপরে। দেখো তাহলে মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া উপরে আমরা লিখে ফেললাম, চারিদিকে আমরা বক্স করে দিলাম, একটা আয়তক্ষেত্রের মতো করে চারিদিকে দিয়ে দিলাম। দিয়ে আমি মেন আইডিয়ার মধ্যে লিখবো, দেখো ইন দিস প্যাসেজ দ্য রাইটার ফোকাস অন, এই ফোকাস অন বলে এখানে আমি আমার টপিকের নাম লিখবো, বুঝতে পেরেছো?
ফোকাস অন বলে টপিকের নাম। এখন বলতে পারো ভাই এখানে কি টপিক হবে? টপিকটা তোমার প্যাসেজ যে বিষয়টা নিয়ে লেখা হয়েছে সেই টপিকটা হবে। যেরকম আমরা একটা প্যাসেজ দেখি, দেখো আমরা প্র্যাকটিসের জন্য একটা প্যাসেজ দেখি। এই যে এখানে একটা প্যাসেজ আছে, আহ দেখো এখানে একটা প্যাসেজ আছে, প্যাসেজ 1, আমি প্র্যাকটিসের জন্য দিয়েছি এটা। আর বিগত বছরের বোর্ড, হ্যাঁ বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো আগে আছে, ঠিক আছে, আমার এই এক্সারসাইজের আগে আছে বিগত বছরের বোর্ড প্রশ্ন। তো এটা দেখাচ্ছি প্যাসেজ 1 থেকে। দেখো, এ ফ্রিডম ফাইটার ইজ 100 ইন অল ল্যান্ডস ইন অল টাইমস। তার মানে এই প্যাসেজটা কি নিয়ে লেখা হয়েছে বলতে পারো? ফ্রিডম ফাইটার। ইয়েস, এটা লেখা হয়েছে ফ্রিডম ফাইটার নিয়ে। আমরা যদি আরেকটা প্যাসেজ দেখি, দেখো হ্যাঁ, সময় উঠেছে। সময় উঠছে তাই না? আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া। সময় উঠুক, সমস্যা নাই। দেখো, টুডে ওমেন আর প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার্স অফ লাইফ, দে আর নো লঙ্গার কনফাইন্ড উইথিন দ্য ফোর ওয়ালস অফ দেয়ার প্যারেন্টস। এইটা কি নিয়ে লেখা হয়েছে বলো তো? ওমেন নিয়ে। না, এটা এখানে নারীর হাজবেন্ড ক্ষমতায়ন নিয়ে, ওমেন হ্যাঁ, এখানে লেখা হয়েছে ওমেন এডুকেশন নিয়ে। তোমরা যদি পুরোটা পড়ো তাহলে বুঝতে পারবা, ঠিক আছে, যে এখানে মহিলাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে। মহিলারা যে বাইরে কাজ করতেছে, যে দেখো পাইলট, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, টিচার্স, ঠিক আছে, তারা নারীদের স্বাধীনতা। নারীদের স্বাধীনতা, ঠিক আছে, ওমেন ইন্ডিপেন্ডেন্স বলতে পারো, নারী। আবার ওমেন রাইটস, নারী অধিকার নিয়ে বলতে পারো, ওমেন এডুকেশন, ওমেন এম্পাওয়ারমেন্ট, মেয়েদের কি বলে এটা, এম্পাওয়ারমেন্ট মানে শক্তি, ঠিক আছে, সেটাও তুমি দিতে পারো ওই টপিকের ওখানে। আচ্ছা, তার মানে তুমি কিন্তু প্যাসেজ দেখে বলে দিতে পারবা। আচ্ছা, আমরা যদি 2022 সালের প্যাসেজটা দেখি, আমাদের 22 সালের প্যাসেজটা কি ছিল সেটা দেখি বনদল বই থেকে। একটু পার হয়ে গেলাম আমরা। আমি তোমাদেরকে বোঝাতে যাচ্ছি, হ্যাঁ, আমি তোমাদেরকে মুখস্থ করে দিতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে কি করতে পারবো, তোমাদেরকে আমি দেখাই দিতে পারবো যে আসলে কিভাবে পড়তে হয়, পড়াটা তৈরি করতে হয় কিভাবে, সেইটা। তো ওইটাই দেখানোর চেষ্টা করতেছে। এই যে 2022 আমরা কোশ্চেনে দেখো, এখানে নিউ লেখা আছে, তোমাদের বনদল বইটা থাকতে পারে। দেখো এখানে দেখা আছে, ইট ইজ বেটার টু হ্যাভ ব্রেন দেন বিউটি, ঠিক আছে, হোয়াইল ফিজিক্যাল বিউটি ইজ পিওরলি ভিজিবল, দ্য বিউটি অফ ব্রেন ইজ অল in compassion, therefore not fact beauty, আচ্ছা, skin deep, physical beauty is not ever lasting, ঠিক আছে। তো এইটা এতটুকু 2-3 লাইন পড়ে তোমরা কি বুঝলা, কি নিয়ে লেখা হয়েছে এটা? ফিজিক্যাল বিউটি, শারীরিক সৌন্দর্য। কিসের সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য না ব্রেনের সৌন্দর্য, কোনটা? এটা হচ্ছে ব্রেনের ব্রেনের সৌন্দর্য, ঠিক আছে, মনের মানে যার, সৌন্দর্য মনে হয়। না মনের সৌন্দর্য না, এখানে ব্রেনের সৌন্দর্য। যার ব্রেন আছে মানুষ তাকে কদর করে, বুঝতে পেরেছো? যার ব্রেন আছে মানুষ তাকে কদর করে। চেহারা, বিউটি। হ্যাঁ, চেহারা ম্যাটার না, ঠিক আছে। তাহলে ব্রেন অফ বিউটি, ঠিক আছে, ব্রেনের সৌন্দর্যের কথা এখানে বলা হয়েছে। তো তোমরা টপিকটাকে ওইভাবে সাজাতে পারো। আমাদের যে ইয়েটা আছে ওখানে, যে আমরা ইয়েটা করছিলাম মেন আইডিয়া, সাপোর্টিং আইডিয়ার ওখানে, তাহলে তোমরা এখানে কি করবা, যে ফোকাস অন বিউটি অফ ব্রেন, ব্রেনের সৌন্দর্য, অথবা আমরা আগে যেটা দেখলাম যে ওমেন এম্পাওয়ারমেন্ট অথবা ওমেন রাইটস, সেটাও তুমি করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো, অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন আইডিয়া অফ দ্য প্যাসেজ। তার মানে এই জায়গাটায় তুমি যদি তোমাদের প্যাসেজের ওই অংশটা জাস্ট তুলে দিতে পারো, তোমার মেন আইডিয়া লেখা শেষ, ঠিক আছে। এখানে এতটুকু দিলে কি এটা পারবা না বলো তো মেন আইডিয়া লিখতে এখন যে কোনো প্যাসেজ থেকে? জি ভাইয়া। জি স্যার, পারবো। খুব সোজা, জি ভাইয়া, খুব পারবো। সোজা। এখন জি ভাইয়া। এখন সাপোর্টিং আইডিয়ার ক্ষেত্রে কি লিখবা? সাপোর্টিং আইডিয়ার ক্ষেত্রে তুমি পুরো প্যাসেজ থেকে যে কোনো 3টা সেন্টেন্স তোমার মতো করে তুমি এখানে তুলে দিবা। সেই 3টা সেন্টেন্স তুমি এখানে লিখবা। আর আমি এখানে লিখেছি প্যাসেজের উপর ভিত্তি করে 3টা গুরুত্বপূর্ণ সেন্টেন্স সাজাতে হবে। তোমরা আবার পরীক্ষার খাতায় এটা দিয়ে এসো না, ঠিক আছে? এইটা আবার পরীক্ষার খাতায় দিও না, এইটা আমি বোঝানোর জন্য দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে। মানে নকল করতে করতে এরকম অবস্থা হয় যে ধরো একজনের খাতায় একটা মশা পড়েছে, ওই সে মশাটা মারছে, ওখানে দাগ হয়ে আছে, ঠিক আছে, এখন ওকে নকল করছিল আরেকজন, ও দেখে দেখে লিখছিল। তো সে কি করবে, দেখছি যখন একটা কালো একটা দাগ হয়ে আছে, মশার মতো একটা আকৃতি নিয়ে আছে, তো সে নকল করতে করতে ওর পরীক্ষার খাতাতে ওই মশাটা ছাপাইছে, বুঝছো? তো তোমরা এই কাজটা করো না, যে এখানে ভাইয়া লিখছে মানে এটা মনে হয় আমাদেরকে লিখতে হবে না, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি, ঠিক আছে। তো আমরা 3টা গুরুত্বপূর্ণ সেন্টেন্স আমরা কিভাবে বের করব প্যাসেজ থেকে, তুমি প্যাসেজটা আগে পড়বা, প্যাসেজটা পড়লে তুমি গুরুত্বপূর্ণ সেন্টেন্স 3টা পেয়ে যাবা।
এখানে দেখো এই প্যাসেজের আমি গুরুত্বপূর্ণ সেন্টেন্স ঠাস ঠাস করে পেয়ে যাবো, কোনো সমস্যা না। তুমি যদি প্যাসেজ পড়তে যাও তাহলে দেখো, ফ্রিডম ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, মানে কি স্বাধীনতা একটা মানুষের জন্মগত জন্মগত অধিকার, অধিকার। তাই না? এরকম করে দ্য আর কন্টেন্টস অফ ইয়ার, ছোট ছোট সেন্টেন্স, আমি খুব বড় বড় সেন্টেন্স নেবো না, দেখবা যে যেগুলো ছোট ছোট সেন্টেন্স সেগুলো থেকে ব্যবহার করবা, ঠিক আছে? এরকম করে তুমি এই প্যাসেজ দ্য ফ্রিডম ফাইটার আর দ্য গোল্ডেন সন অফ বাংলাদেশ অ্যান্ড হার প্রাইড, এই বাংলাদেশ পর্যন্ত তুমি একটা সেন্টেন্স পেয়ে গেলা, ঠিক আছে? যে ফ্রিডম ফাইটাররা মানে আমাদের যে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের কি গর্বিত সন্তান বা সোনালী সন্তান আমরা বলতে পারি এখানে। দেখো, বাংলাদেশ বিকেম এ ফ্রি কান্ট্রি, বাংলাদেশ এখন কি দেশ? একটা স্বাধীন বা মুক্ত দেশ, অথবা বাংলাদেশ বিকেম এ কি হবে, এটা ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি। এইভাবে আমার কিন্তু তিনটা সেন্টেন্স পাওয়া হয়ে গেল। তোমাকে কোন তিনটা সেন্টেন্স তুমি নিবা এটা তোমার উপরে ডিপেন্ড করছে, কথা বুঝতে পেরেছো? কোন তিনটা সেন্টেন্স নেবা এটা তোমার উপরে ডিপেন্ড করছে, এটা তুমি সাজাবা। এই মেন আইডিয়া, স্যার আমি সাপোর্টিং যে আইডিয়া, কোনো তিনটা দিলেই কি নাম্বার দেবে? হ্যাঁ যে কোনো তিনটা দিবা, ঠিক আছে? যে কোনো তিনটা দিবা, তাহলে মানে নাম্বার ওখানে পাবা। স্পেসিফিক কোনো নির্দিষ্ট করে দেওয়া না, নাই, মানে নির্দিষ্ট যে করে কোনো যে কোনো কিছু নাই, তিনটা। যে কোনো তিনটা দিবা, ঠিক আছে? এবং সেই তিনটা দ্বারা যাতে অর্থ প্রকাশ করে, ওকে। আবার যেটা বোঝা যায়, ঠিক আছে? তো এটা কি বুঝতে পারলাম? বি নাম্বার যেটা থাকবে এটা হচ্ছে একের বি নাম্বার কোশ্চেন, 1 থেকে 4টা কোশ্চেন থাকে, একের এ, একের বি, একের জি সি, ভাইয়া একের ডি। বুঝতে এটা পারছি। হচ্ছে একের বি নাম্বার। এটা কি হ্যাঁ, লিখতে পারবা হুবহু? এটা এখন পারা যাবে বি নাম্বারটা? হ্যাঁ পারছি জি স্যার ভাইয়া। পারবো। জি ভাইয়া। আচ্ছা, কত ভাইয়া। মিনিট সময় আছে? কত মিনিট সময় আছে একটু দেখো তো। হ্যাঁ, 10 মিনিট। 10 মিনিট। 10 মিনিট। 10 মিনিট, তাই না? হ্যাঁ, বলো। এখন হ্যালো হ্যাঁ, কিছু বলছিলা, বলো। ভাইয়া, বলছিলাম যে আমাদের একটু গ্রাম রাইটিং পার্ট একটু দেখালে ভালো হতো। আচ্ছা, রাইটিং পার্ট বলতে তুমি কোনটা রাইটিং পার্ট, বোঝাচ্ছ? ওই যে পোস্টার, তারপরে আপনার এই যে নোটিশ, এই সম্বন্ধে একটু ক্লাস নিলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। তো তুমি মনে হয় নতুন আসছো, তাই না? না ভাই, আমি নতুন নাই। নতুন না? ক্লাসই তো শেষ। আচ্ছা, আমাদের কিন্তু ওয়ালাইকুম এগুলো আসসালাম। এর আগে করানো হয়ে গেছে। শোনো, আমাদের কিন্তু পোস্টার, নোটিশ এগুলা কিন্তু হয়ে গেছে, আমাদের এগুলো পড়া হয়ে গেছে। তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাও, ইডুলাইট একাডেমি ইউটিউব চ্যানেলে যাবা, ইডুলাইট একাডেমি, ঠিক আছে? ইডুলাইট একাডেমিতে যাবা, যে প্লে লিস্টে ঢুকবা, প্লে লিস্টে ঢুকে প্রথম যে অপশনটা পাবা সেখানে দেখবা যে আজকে দিলে 39টা ক্লাস আপলোড হবে, সেখানে ক্লিক করবা, ক্লিক করে 1 থেকে ভিডিও দেখা শুরু করবা। রাইটিং পার্টও কভার করা হয়েছে। তবে তোমাদেরকে একটা বিষয় বলেছিলাম যে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিছু কিছু রাইটিং পার্ট চেঞ্জ হয়, প্যারাগ্রাফ বা পোস্টার এগুলো চেঞ্জ হয়। তবে পোস্টার যে 3টা পড়িয়েছি এর মধ্যে কমন পাবা, নোটিশ যে 4টা পড়িয়েছি এর মধ্যে কমন পাবা, 100% কমন পাবা। আবার বলছে 100% কমন পাবা। এখন থাকলো এসে আর প্যারাগ্রাফ, এটা সময় সুযোগ অনুযায়ী পরিবর্তন হয়। তো যারা আমার ফ্রি ক্লাস করছো তারা অবশ্যই খেয়াল রাখবা, আমার পোস্টগুলা খেয়াল রাখবা। আহ, পরীক্ষার আগ দিয়ে ফর্ম ফিল আপের সময় এগুলো আমি বলে দিব, ঠিক আছে? এখন তোমাদের যে সমস্যা, যে ভাইয়া আমি নোটিফিকেশন পাই না, আপনি যে পোস্ট আপলোড দেন, পোস্ট করেন, এগুলো পাই না, এগুলা পাও না তুমি তোমার দোষে। কারণ তুমি আমার পোস্টে লাইক করো না, কমেন্ট করো না, বিধায় তোমার কাছে কোনো নোটিফিকেশন সহজে যায় না, যায় 1 দিন 2 দিন 5 দিন পরে যায়। যারা লাইক কমেন্ট করে তাদের কাছে সাথে সাথে যায়, ঠিক আছে? যারা করে তাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন যায়। ফেসবুক, ইউটিউব বলো, এরা কিন্তু মানুষ চিনে। তুমি একটা জিনিস যদি ইউটিউবে, ফেসবুকে সার্চ দাও, তোমাকে ওই টাইপের অসংখ্য জিনিস দিবে, ওরা কিন্তু বোঝে। তো তুমি যদি আমার পোস্টে লাইক কমেন্ট না করো, তোমাকে কিন্তু ওরা ওরা তোমার কাছে পৌঁছাবে না, এটা হচ্ছে বড় বিষয়। আর রাইটিং পার্ট হয়ে গেছে, ইভেন আমাদের আগামী কালকে শেষ ক্লাস। আগামী দিনে তোমাদের একটা ক্লাস নিব, নেয়ার পরে ফ্রি ব্যাচে যারা, যেসব স্টুডেন্ট আমার কাছে এতদিন পড়লা, তোমরা সামনে কিভাবে পড়বা, অর্থাৎ নিজে নিজে কিভাবে পড়বা, অথবা তোমাদের পড়াটা কিভাবে কন্টিনিউ রাখবা, কি করবা সামনে, কম্পালসারি ইংলিশটা কিভাবে করবা, এ বিষয় নিয়ে দিক নির্দেশনার জন্য শেষ দিন থাকবো তোমাদের সাথে ইনশাল্লাহ। সেদিন সবাই যুক্ত হবে আশা করি। সেই আশা তো করতেই পারি তোমাদের কাছ থেকে, কারণ ওইটা বিষয় তো তোমাদের জন্য খুব ইউটিউব গুরুত্বপূর্ণ। চ্যানেলের নামটা বলবেন একটু। ইডুলাইট একাডেমি, ই ডি, লেখো ইডু, ইডিইউ, LIGHT, লাইট বানান যেটা, হ্যাঁ, এ হ্যালো। গ্রুপেই তো এ আছে, গ্রুপে আছে না ডি ই এম লিঙ্কগুলা? ওয়াই, আমাদের গ্রুপেও কিন্তু দেয়া আছে, ঠিক আছে?
আমাদের গ্রুপেও দেওয়া আছে। তোমরা চাইলে, শোনো, চেষ্টা করলে সবই পাওয়া যায়। বুঝতে পেরেছো? অসংখ্য স্টুডেন্ট ইউটিউব থেকে ক্লাস করে দেখে বই নিচ্ছে, এই করছে ওই করছে, তোমরা কি করতেছো? তারপরে আমাদের বাকি থাকলো এই যে সি নাম্বারটা, এটা নিয়ে কথা বলা দরকার আছে। এবং সামারির উপর একটা মজার ক্লাস নিব, যে সামারিও যে আসলে টেকনিক করে লেখা যায়, এইটার উপরে মজার ক্লাস থাকবে ইনশাআল্লাহ। তোমরা আগামী দিন যুক্ত হবা। আগামী দিন আমাদের কোর্স শেষ হবে 40 নাম্বার ক্লাসে, কোর্স শেষ হবে 41 নাম্বার ক্লাসে আমরা ফেয়ারওয়েল করব। ফেয়ারওয়েলে তোমাদের দিক নির্দেশনামূলক কথা থাকবে, ঠিক আছে? তো আর যারা রাজশাহীতে আছো, রাজশাহীতে যারা আছো তারা রাজশাহীতে খুব সহজে বনদল বইটা পেয়ে যাবে বিভিন্ন দোকানে, বিশেষ করে সিটি সেন্টার, বইঘর, সিটি সেন্টার, বড় মার্কেট যেটা রাজশাহী কলেজের অপোজিটে, সেখানে পেয়ে যাবা। বইঘর লাইব্রেরিতে, কলেজ লাইব্রেরিতে, বই নিকেতন লাইব্রেরিতে পাবা, সোনাদিঘির মোড়ে পাবা, কলেজ লাইব্রেরিতে, তারপরে হচ্ছে বইকুঞ্জ লাইব্রেরিতে পাবা, পপুলার লাইব্রেরিতে পাবা, শিক্ষানগর লাইব্রেরিতে পাবা, পদ্মা বই বিতানে পাবা, ঠিক আছে? এই সকল লাইব্রেরিগুলোতে তোমরা বনদল বইটা পেয়ে যাবা। যারা রাজশাহীর বাইরে আসো, কুরিয়ার করে নিতে পারবো উপরোক্ত নাম্বারে টাকা পাঠিয়ে। চাইলে হোম ডেলিভারি নিতে পারবা। গ্রামের মধ্যে হোম ডেলিভারি দেওয়া যাবে, এখন সে ব্যবস্থা করা হয়েছে। যারা শহরে আসো তারাও নিতে পারবা, ঠিক আছে? তো আর আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে। তোমরা যদি ভর্তি হতে চাও হয়ে যেও, কারণ 1 তারিখের পরে সমস্যা হলেও হতে পারে, কারণ হয়তো বা ফিটি বাড়তে পারে 1 তারিখ পরে। তো যারা ভর্তি হতে চাচ্ছ ভর্তি হয়ে যাও 1 তারিখের আগে, সেটা তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? আর তোমাদের জন্য আমি সবসময় আছি, ফ্রি ব্লাস বলে আমি কখনো অবহেলা করি না। শুধু তোমাদের ক্লাসটা দেরি হয়েছে আমার পরীক্ষার থাকার জন্য, বিভিন্ন পরীক্ষা এই কয়েকদিনের মধ্যে ছিল, কয়েক মাসের মধ্যে, যার জন্য আর কি পিছিয়ে গেছি আমরা। তাছাড়া কিন্তু আমার কখনো ইচ্ছাকৃত কখনো আমি ক্লাস মিস দিই না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া থাকবে, আমার জন্য তোমরা দোয়া রাখো। আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। একটা প্রশ্ন ছিল, বলো। ওই যে বলছিলেন বইটার নাম বনদল কেন, এটা তো বললেন না স্যার, টুইস্টে থাই গেল। টুইস্টটা থেকেই যাক, শেষ দিনে বলবো ইনশাল্লাহ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা আসসালাম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। মনির, তোমার কি খবর বলো তো? ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার, ওই আমাদের পেইড বেজের ক্লাসগুলো কোন টাইমে শুরু হবে? 1 তারিখ থেকে 9টার দিকে শুরু হবে, রাত্রি 9টায়। 9:30 দিকে একটু করলে ভালো হতো আর কি। 9:30টায় করলে একটু দেরি হয়ে যায়। আচ্ছা, ওটা সবার সাথে আলোচনা করে, তোমাদের পেড ব্যাচে যারা আছো, 9টায় হলে ভালো হয় স্যার। পেড ব্যাচে যারা আছো ওদের সবার সাথে ডিসকাস করে ওটা ঠিক করে নিব, ঠিক ধন্যবাদ আছে? স্যার। সোহাগ কেমন আছো? সোহাগ? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। সোহাগকে কম দেখা যায় কেন এখন? ভাই নেটে একটু সমস্যা তো, এই জন্য আর কি, আমাদের একটু নেটের সমস্যা। ওয়াইফাইও সমস্যা করতেছে তাই না? জি ভাইয়া। হ্যাঁ, ওই ফোনের নেট, ওয়াইফাই নেট সবগুলা সমস্যা করছে। আচ্ছা, শিপলা জুই জি অনেক ভাইয়া সুন্দর করে, বিশেষ করে মেয়েরা দেখো কত সুন্দর করে লাভ রিয়াক্ট দিচ্ছে, খুব সুন্দর করে উঠতেছে, জি ভাইয়া। ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া থাকবে। সবাই ভালোবাসার আমার, সবাই কাছের, ঠিক আছে? তো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।